হ্যালো, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আজকে আবার তোমাদের জন্য আমি নতুন নতুন গোপাল ভাঁড়ের গল্প নিয়ে এসেছি। জানি না গোপাল ভাঁড়টা তোমরা শুনতে মিস করছো কি না, বাট আমি অনেক দিন গোপাল ভাঁড়ের কোনো গল্প পাঠ করিনি বলে আমার মনে হলো আজকে আবার একটু গোপাল ভাঁড়ের গল্প পাঠ করতে ইচ্ছা করছে। অষ্টাদশ শতকে বাংলার কৃষ্ণনগরের অনতি দূরে গোপাল ভাঁড়ের জন্ম। তিনি সাধারণ নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলেন, জাতিতে নাপিত। সংসারের আর্থিক সচ্ছলতা ছিল না বলে লেখাপড়ার খুব একটা সুযোগ তিনি পাননি, কিন্তু তার বুদ্ধি ছিল প্রখর। তার বুদ্ধিদীপ্ত হাস্যরসের দ্বারা যে কোনো ঘটনাকে এক অর্থবহ তাৎপর্য দান করতে পারতেন, যা দেখে সেই সময়কার বহু মানুষ মুগ্ধ হয়ে যেতেন। এই সমস্ত কারণেই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক মর্যাদাপূর্ণ আসন লাভ করেছিলেন। তিনি রাজসভায় বসে গুরুত্বপূর্ণ বিষয়কে হাস্যরসের দ্বারা এত সহজে সমাধান করে দিতেন যে তা দেখে মহারাজ ও রাজসভার সকলে তার অভূতপূর্ব প্রশংসা করতেন। গোপাল ভাঁড় নিজে কোনোদিনও গল্প লেখেননি। তার দৈনন্দিন জীবনের কার্যাবলী ও উক্ত প্রত্যুক্তিগুলি লোকমুখে প্রচারিত হয়ে একসময় গল্পের আকার ধারণ করে এবং তা পরে অনুলিখিত হয়। গোপাল ভাঁড়ের সেই বহুল প্রচলিত গল্পকথা থেকে সেরা ১০০টি গল্প বাছাই করে গোপাল ভাঁড়ের সেরা ১০০ গল্প বইটিতে সংকলিত হয়েছে। আশা করি এই গ্রন্থের সংকলিত গল্পগুলো পাঠক পাঠিকাদের এক বিরল অনাবিল আনন্দের পূর্ণতায় ভরিয়ে তুলবে। তাহলে আজকের গল্পগুলো শুনে দেখো। গোপাল ভাঁড়ের সেরা ১০০ গল্প থেকে, সম্পাদনা উজ্জ্বল কুমার দাস, আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। আজকে গোপাল ভাঁড়ের গল্পের সংকলন থেকে আজকের প্রথম গল্প মাতাল গোপাল। সেদিন গোপাল একা পথে বেরিয়েছে, সঙ্গে কেউ নেই, রাজাও নয়। বাড়ি থেকে বেরিয়ে বাজারে এসে এক মিষ্টির দোকানে দেখল হালুইকর কচুরি ভাজছে। গরম গরম কচুরির গন্ধে পুরো মিষ্টির দোকান ভুরভুর করছে। এক ঠোঙা কচুরি আলুর তরকারি নিয়ে গোপাল এক মদের ঠেকে ঢুকলো। এক চুমুক করে মদ খায় আর একগাল করে কচুরি আলুর তরকারি মুখে পড়ে। এইভাবে মদ আর কচুরি খেতে খেতে একসময় পেট ভরে যায়। পেটে এক গাদা মদ পড়ায় মাথা টলতে শুরু করে দেয়। তখন কিছু মদ খাওয়া বাকি আছে, আর বেশ কয়েকটা কচুরি খাওয়াও বাকি আছে। এগুলো ফেলে দিতেও মন চায় না। তাই ও করলো কি, কচুরির ঠোঙা হাতে নিয়ে মদের ঠেক থেকে বেরিয়ে পড়লো। রাস্তায় যার সঙ্গেই গোপালের দেখা হয় তাকেই গোপাল দুটো করে কচুরি দিয়ে বলে, খাও বাবা, দুটো কচুরি খাও। গোপালের দেওয়া কচুরি কেউ খায়, কেউ ফিরিয়ে দেয়। এইভাবে কচুরি বিলি করতে করতে ও এক জেলেকে দেখতে পায়। জেলেটা সারা রাত জাল টেনে রাস্তার পাশে খোলা মাঠের ওপর উপুর হয়ে শুয়ে ঘুমোচ্ছিল। মাঠের খোলা হাওয়ায় ওর গায়ের ওপর থেকে কাপড় সরে গিয়েছিল, ফলে ও এক প্রকার উলঙ্গ হয়েই গিয়েছিল। এদিকে মাতাল গোপালের কোনো হুঁশ নেই। একে তাকে কচুরি খাওয়াতে খাওয়াতে তার মনে হলো বেচারা জেলেটাই বা কচুরির স্বাদ থেকে বঞ্চিত হয় কেন। একটা কচুরি নিয়ে জেলের মুখ মনে করে ওর পশ্চাৎদ্বারের সামনে ধরল। জেলে তার মুখ দিয়ে কচুরি টেনে নিচ্ছে না দেখে গোপাল কচুরিটা ঠেলে দিল। ঠিক সেই সময়ই জেলে ভস ভস করে বায়ু বার করলো। স্বাভাবিকভাবে ওই বায়ু গোপালের হাতে এসে লাগলো। টলতে টলতে জড়ানো গলায় বলল, ওরে বাবা, কচুরি এখনো এত গরম যে ফু দিয়ে ঠান্ডা করে খেতে হচ্ছে। তা ঠিক আছে বাবা, ঠান্ডা করে খাও। জেলেকে কচুরি খাইয়ে টলতে টলতে বাড়ি ফিরে এলো। হাতের ঠোঁয়ায় তখনও দুটো কচুরি রয়ে গেছে। সবাইকে কচুরি খাইয়ে বউকে দুটো কচুরি খাওয়ানোর ইচ্ছে হলো। দেখে জেলের মতো বউও ঘুমোচ্ছে। ওর মনে হলো, ঘুমন্ত জেলে যদি কচুরি খেতে পারে তবে ওর বউয়ের খেতে দোষ কোথায়। ঠোঙা থেকে একটা কচুরি বার করে বউয়ের মুখে ধরল। সবাইকে আজ কচুরি খাইয়েছি, কেবল তুমি খেতে বাকি ছিলে। তুমি এই দুটো খেয়ে আমায় ধন্য করো। এ কথা বলে যেই না বউয়ের মুখে কচুরি ধরল, অমনি ওর ঘুম গেল চটকে।
কাঁচা ঘুম মাটি হওয়ায় মাথায় চড়াত করে রাগ চেপে বসলো। লাঠি নিয়ে তেড়ে এসে বলল, মিনসের মদ খেয়ে সোয়াগ হচ্ছে? বউয়ের হাতে লাঠি পেটা খেয়ে গোপালের মদের নেশা গেল ছুটে। তারপর থেকে আর কোনো দিন গোপাল মদ খায়নি। আজকের দ্বিতীয় গল্প কার্তিক পুজো। মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুগ্রহে গোপালের কোনোদিন কোনো অভাব নেই। যখন যা প্রয়োজন হয় মহারাজ তা দিতে কখনো কার্পণ্য করেন না। অনেক সময় গোপাল যে ভাড়ামির আশ্রয় নিয়েও মহারাজকে জব্দ করে পুরস্কার না নেয় তাও নয়। তবে যাই হোক, মহারাজ গোপালের সবকিছু হাসি মুখে মেনে নেন, কারণ তিনি জানেন গোপালের বুদ্ধির কোনো তুলনা নেই। মহারাজের অনুগ্রহে চাষের জমি, বাগান, পুকুর সবই হয়ে যাওয়ায় গোপালকে অন্য কোনো কাজ করতে হয় না। তার একমাত্র কাজ শুধু মহারাজের সঙ্গদান এবং হাস্য কৌতুকে তাকে খুশি করে রাখা। তবে সবকিছু থাকলেও সেই পুরনো খড়ের চালের ঘরেই এখনো সে রয়েছে। গোপালের বউয়ের অনেক দিনের ইচ্ছা একটা ছোট্ট পাকা বাড়িতে বাস করে, কিন্তু গোপাল কোনোদিনই তার স্বাদ পূরণ করার চেষ্টা করেনি। প্রায়ই বলে, গিন্নি এত ব্যস্ত হচ্ছ কেন? সময় হলে ঠিক হবে। একদিন গোপালের মনের পরিবর্তন হলো। ভাবলো, তার বউ তো ঠিক কথাই বলছে, আমার তো মহারাজের দাক্ষিণ্যে কোনো কিছুর অভাব নেই, তবে পাকা বাড়িটাই বা বাদ যায় কেন? মানুষের কথা তো কিছু বলা যায় না। যদি হঠাৎ একটা কিছু হয় তবে তো আমার বউয়ের ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না। গোপালের বুদ্ধির কোনো অভাব নেই। ওই সময় ছিল কার্তিক পুজো। গোপাল কার্তিক পুজোর আয়োজন করে মহারাজ এবং তার সভার সব লোককে তার বাড়িতে নিমন্ত্রণ করলো। গোপাল ওই দিন খড়ের চালের উপর বিছানা পেতে সেখানে নিমন্ত্রিত অতিথিদের জন্য থাকার ব্যবস্থা করলো। যথাসময়ে মহারাজ তার সভাসদদের নিয়ে কার্তিক পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গোপালের বাড়িতে এসে উপস্থিত হলেন। বাড়ির বাইরে সদর দরজায় সাদর অভ্যর্থনার জন্য গোপালের ছেলে করজোড়ে উপস্থিত ছিল। মহারাজ হাঁক ছাড়লেন, কই গোপাল, আমরা সবাই এসে পড়েছি, তুমি কোথায়? গোপালের ছেলে হাত জোর করে অতি বিনয়ের সঙ্গে বলল, আসুন আসুন, বাবা ওপরে আছেন, আপনারা বরং সেখানেই চলুন। মহারাজ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, ওপরে? তোমাদের ওপর কোথায়? খড়ের চালের বাড়িতে আবার দোতলা হয় নাকি? গোপালের ছেলে বলল, ভেতরে চলুন, তাহলেই বুঝতে পারবেন আমার কথা অসত্য নয়। মহারাজ তার দলবল নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই গোপাল চালের ওপর থেকে বলল, আসুন আসুন মহারাজ, এই পর্ণ কুটিরে আপনার পায়ের ধুলো পড়ায় আমি ধন্য। মহারাজ কিঞ্চিত বিরক্ত হয়ে বললেন, কিন্তু গোপাল, এ তোমার কেমন চাতুরি? আমার পক্ষে ওপরে ওঠা কি সম্ভব? গোপাল বলল, কোনো চিন্তা করবেন না মহারাজ, সব ব্যবস্থা করে রেখেছি। ওই যে মইটা দেখছেন, ওটা বেয়ে ওপরে উঠে আসুন। আপনার মতো সম্মানীয় ব্যক্তিকে তো আর আমি নিচে বসাতে পারি না, তাই চালের ওপরেই আপনাদের বসার ব্যবস্থা করেছি। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের চাতুরি বুঝতে পারলেন। তিনি বললেন, বুঝেছি, তুমি এবার নেমে এসো। এভাবে চাতুরির আশ্রয় না নিয়ে আমাকে সোজাসুজি বললেই তো হতো। এরপর তোমার খড়ের চালার পরিবর্তে দোতলা পাকা বাড়িতে তোমার এখানে ভোজ খেয়ে যাব। গোপাল বিনীতভাবে বলল, মহারাজ, আপনি আমার অপরাধ নেবেন না। যা কিছু দেখছেন সে তো সবই আপনার কৃপায়। আমার গিন্নির জ্বালায় অতিষ্ঠ হয়েই আমাকে এই ছলনার আশ্রয় নিতে হয়েছিল। কত আর চাইব? আমারও তো একটা চক্ষু লজ্জা বলে কথা আছে। মহারাজ হা হা করে হেসে বললেন, গোপাল, ভাঁড়ের আবার চক্ষু লজ্জা? এও আমায় শুনতে হলো। আজকের তৃতীয় গল্প মহাভারত। মুর্শিদাবাদের নবাবের সঙ্গে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক ছিল খুবই ভালো। একদিন নবাব মহারাজকে ডেকে এনে বললেন, হিন্দুদের যেমন মহাভারত আছে, ঠিক তেমনি মুসলমানদের জন্য একটি মহাভারত আপনাকে লিখে দিতে হবে। আমি চাই মহাভারত যেমন প্রতিটি হিন্দুর ঘরে সমাদৃত,
তেমনি আপনার রচিত গ্রন্থটি যেন প্রতিটি মুসলমানের ঘরে সমাদৃত হয়। একটি অতি পবিত্র কাজের ভার আপনাকে দিলাম, কাজটি যত তাড়াতাড়ি পারেন করে দিতে হবে। আমার আদেশ পালনে অকৃতকার্য হলে আপনার দারুণ বিপদ হবে। কৃষ্ণনগরে ফিরে এসে মহারাজ খুব চিন্তার মধ্যে দিন কাটাতে লাগলেন। একদিন নিরালায় বসে এক মনে ভাবছেন, এমন সময় গোপাল সেখানে এসে উপস্থিত হলো। মহারাজকে চিন্তিত দেখে গোপাল বলল, মহারাজ, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বড়ই বিপদে পড়েছি গোপাল। নবাবের আদেশ হিন্দুদের মহাভারতের মতো মুসলমানদের জন্য ওই রকম একখানি মহাভারত তাকে লিখে দিতে হবে, না পারলে আমার বিপদ হবে। আমি শুধু ভাবছি এই অসম্ভব কাজ কি করে সম্ভব হবে। গোপাল একটু ভেবে নিয়ে বলল, এ আর এমন কি কঠিন আদেশ করেছেন নবাব? এ তো খুব সহজ কাজ, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি লিখে দেব মহাভারত। মহারাজ বিষণ্ণ কণ্ঠে বললেন, তুমি এমনভাবে বলছো যেন কাজটা খুবই সহজ, কিন্তু আমি অনেক ভেবে দেখেছি কাজটা কিন্তু সহজ নয়। নবাবকে তুমি চেনো না, তাই ব্যাপারটাকে সহজ করে দেখছো। গোপাল তাকে আশ্বাস দিয়ে বলল, মহারাজ কি গোপালকে বিশ্বাস করেন না? আপনি কিচ্ছু ভাববেন না, পারিশ্রমিক বাবদ 5,000 টাকা আপনি নবাবের কাছে চেয়ে পাঠান, আর সম্পূর্ণ ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমোন। এরপর থেকে মহারাজ প্রতিদিনই গোপালকে মহাভারতের কথা মনে করিয়ে দেন, আর গোপাল তাকে আশ্বস্ত করে বলে, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, এমন একটা মহাভারত লিখতে সময় লাগবে না, তাড়াতাড়ি হলে তা কি আর মহাভারত হবে? কয়েকদিন পর গোপাল বেশ কিছু ছেঁড়া কাগজ একটা বস্তায় ভরে মুটের মাথায় দিয়ে নবাব দরবারে গিয়ে হাজির হলো। মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে তার আদেশ মতো মহাভারত নিয়ে লোক এসেছে শুনে নবাব খুব খুশি। তিনি নিজে এসে বিশেষ সমাদরে গোপালকে বসালেন। গোপাল অতি বিস্ময়ের সঙ্গে বলল, হুজুর, আপনার আদেশ মতো এই দেখুন মহাভারত প্রায় শেষ করে ফেলেছি, তবে শেষের দিকটা একটু অসুবিধায় পড়েছি। এমন গুরুতর ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা না করে লিখতে পারছি না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব নিজেকে সব জানতা ভেবে খুব আনন্দ পেলেন। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বলো কোথায় তোমার অসুবিধা হচ্ছে? গোপাল বলল, হিন্দুদের মহাভারতে দ্রৌপদীর 5 স্বামী ছিলেন এবং তারা সকলেই বীর যোদ্ধা। আপনার বেগমের কয়টি স্বামী এবং তাদের নামগুলো জানতে পারলেই মহাভারত লেখায় আর কোনো অসুবিধা হবে না। নবাব ইসলাম ধর্মবিরোধী এই কথা শুনে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন গোপালের দিকে। নিজেকে অতি কষ্টে সংযত করে বললেন, তবা তবা, এরকম মহাভারতের আমার প্রয়োজন নেই, তুমি এই মুহূর্তে বিদায় হও, আর যেটুকু লিখেছো তার সব কিছু নষ্ট করে ফেলো। এই কথাটা আমার একবারও মনে আসেনি। ভাগ্যিস আমার সঙ্গে তুমি আলোচনা করতে এসেছিলে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। গোপাল এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলল, সে কি মহারাজ, তা কি করে হয়? আমি কত পরিশ্রম করে আপনার জন্য মহাভারত লিখলাম, মনে মনে আশা করে এসেছি অনেক পারিশ্রমিক পাবো এত বড় একটা কাজের জন্য, আর আমাকে শুধুমাত্র ধন্যবাদ দিয়েই বিদায় করে দিচ্ছেন? নবাব বলল, তোমার যা পারিশ্রমিক তা তুমি কোষাধ্যক্ষের কাছ থেকে নিয়ে যাও, কিন্তু আমার জন্য মহাভারত তোমাকে আর লিখতে হবে না। বেশ মোটা রকম পারিশ্রমিক নিয়ে গোপাল হাসতে হাসতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে উপস্থিত হলো। সব শুনে মহারাজ বললেন, গোপাল, তুমি আমাকে বাঁচালে, এর প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, কেবল দিচ্ছি আমার অন্তরের ভালোবাসা। আজকের চতুর্থ এবং শেষ গল্প, শিঙা ফুকেছে। কথায় কথায় একদিন গোপাল তার বউকে বলল, মহারাজ আমাকে খুবই সুনজরে দেখেন, তাকে নানাভাবে সন্তুষ্ট করে যা অর্থ পাই তাতে আমাদের বেশ ভালোভাবেই চলে যাচ্ছে, কিন্তু আমার অবর্তমানে সংসার কিভাবে চলবে তা একবার ভেবে দেখেছ? তুমি অনাহারে থাকলে আমি তো মরে গিয়েও শান্তি পাবো না। আমার ছেলেটি তো আর আমার মতো হলো না। গোপালের বউ বলল, আমি তোমার মতো
চতুর নই ঠিকই, কিন্তু চাতুরিতে আমিও কম যাই না। মহারাজ বেঁচে থাকলে আমারও কোনো অভাব থাকবে না। তার মতো দয়ালু এবং পরোপকারী সহায় থাকলে আমাদের ভাবনা কি? আমিও তোমার চেয়ে কম যাই কিসে শুনি? একবার পরীক্ষা করেই দেখো না। আমার কথা এক বর্ণও মিথ্যে নয়। তার প্রমাণ দেব কালই, মহারাজের কাছ থেকে কিছু অর্থ নিয়ে এসে। পরদিন সকালেই এলোমেলো চুলে একখানি অতি সাধারণ শাড়ি পরে ম্লান মুখে মহারাজের সভায় গিয়ে উপস্থিত হলো গোপালের বউ। দরজার পাশে ঘোমটা দিয়ে একজন স্ত্রীলোককে দাঁড়িয়ে থাকতে দেখে মহারাজ মন্ত্রীকে বলল, দেখো তো, একজন স্ত্রীলোক দাঁড়িয়ে আছে দরজার কাছে, তাকে জিজ্ঞেস করো তার কি প্রয়োজন। মন্ত্রী এগিয়ে এলে স্ত্রীলোকটি বলল, মহারাজকে বলুন আমি তার অতি আদরের বয়স্য গোপালের বউ। আমার স্বামী গতকাল শিঙা ফুকেছে, তাই এসেছি খবরটি দিতে। মন্ত্রী এই দুঃসংবাদ শুনে ভারাক্রান্ত মনে মহারাজের সামনে এসে বললেন, বড়ই দুঃসংবাদ মহারাজ, ওই স্ত্রীলোকটি গোপালের বউ। গোপাল কাল শিঙা ফুকেছে। শুনে কিছুক্ষণ মহারাজ শোকাহত হয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন, কোনো কথাই বলতে পারলেন না। পরে উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, আমার একজন আপন জনকে হারালাম। অনেক আপদে বিপদে তার পরামর্শ এবং সাহায্য পেয়েছি। এরকম আকস্মিক মৃত্যু ভাবা যায় না। যাই হোক, মানুষের মৃত্যুর ওপর তো কারো কোনো হাত নেই। এখন আমাকে দেখতে হবে তার পরলৌকিক ক্রিয়া যাতে ভালোভাবে সম্পন্ন হয়। সব ব্যবস্থা আমাকেই করতে হবে। মন্ত্রী বললেন, মহারাজ আপনি ঠিক কথাই বলেছেন। গোপালের কাছে শুধু আপনি নন, আমরা সকলেই কৃতজ্ঞ। তার উপকারের কথা ভোলা যায় না। তার বউকে সাহায্য করতে আপনাকে এগিয়ে আসতে হবে। মহারাজ সঙ্গে সঙ্গে কোষাধ্যক্ষকে আদেশ দিয়ে বললেন, এখনই গোপালের বউকে 1000 টাকা দিয়ে দাও, আর বলে দাও অনুষ্ঠানের যেন কোনো ত্রুটি না হয়। যত টাকা লাগবে আমি দেব। গোপালের স্ত্রী টাকা নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল। চতুরা স্ত্রীর চাতুরীর সব ঘটনা শুনে বউয়ের বুদ্ধির খুব প্রশংসা করলো গোপাল। এরপর গোপাল ভাবতে বসলো কি উপায়ে মহারাজকে সামলানো যায়। এই চাতুরীর কথা জানতে পারলে একটা যাচ্ছে তাই কাণ্ড করে বসবেন, আর তিনি তা জানতে পারবেনই। পরদিন গোপাল একটু ভয়ে ভয়েই রাজসভায় গিয়ে উপস্থিত হলো। গোপালকে সশরীরে উপস্থিত দেখে মহারাজ এবং উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। এ যেন অবিশ্বাস্য ব্যাপার। গোপাল সবিনয়ে মহারাজকে বলল, মহারাজ, কাল আমার বউকে আপনি 1000 টাকা দিয়েছেন এবং আরও দেবেন বলেছেন, তাই আজ আমি সেই টাকাটা নিতে এসেছি। মহারাজের সংযমের বাঁধ ভেঙে গেল। তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তুমি একটা ঠক, আর তোমার বউ আর এক ঠক। মেয়ে ছেলে যে এমন ঠক হয় তা আমার আগে জানা ছিল না। তোমার স্ত্রী মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছে, আজ আবার তুমি এসেছো আরও টাকা নিতে। গোপাল ক্ষুণ্ণ মনে বলল, আমার বউকে মিথ্যেবাদিনী বলা আপনার বোধহয় উচিত হবে না। সে আপনার কাছে একটিও মিথ্যে কথা বলেনি। সমস্ত ঘটনাটা শুনলেই বুঝবেন আমি ঠিক কথাই বলছি। আমার বউ আপনাকে বলেছে গোপাল শিঙা ফুকেছে, কথাটা তো মিথ্যে নয়। এই বলে গোপাল কাপড়ের ভেতর থেকে একটা শিঙা বার করে তাতে ফুঁ দিতে দিতে বলল, এই শিঙাই আমি কাল ফুকেছিলাম। এর মধ্যে আমার বউয়ের মিথ্যাচার কোথায় দেখলেন মহারাজ? মহারাজ এবং সভায় উপস্থিত সকলে বুঝলেন চাতুরিতে গোপালের বউও কম যায় না। সকলেই গোপালের বউয়ের বুদ্ধির প্রশংসা করতে লাগলেন। মহারাজ প্রতিশ্রুতি মতো আরও টাকা গোপালের হাতে দিয়ে বললেন, এই টাকা তোমার বউয়ের হাতে দিয়ে বলবে আমি আমার প্রতিশ্রুতি পালন করলাম। গোপাল ভাঁড়ের গল্পগুলি আজকে এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।